কম কেন? এখন কয়টা বাজে? অলরেডি 5 মিনিট পার হয়ে গেছে, তারপরও মাত্র 20 জন। আচ্ছা, তোমাদের ওই দিন ক্লাস কতক্ষণ হয়েছিল পরে? হ্যালো ম্যাম, স্যার নিছিল 12টা 45 পর্যন্ত। স্যার কোন কার্ড পড়াচ্ছে তোমাদের? ম্যাটারনিটি এন্ড চাইল্ড হেলথ। এই কার্ডটা তো অনেক ইম্পর্টেন্ট। ওই দিনই শুরু হয়েছে নাকি আরো আগে থেকে শুরু হয়েছে? ইয়েস ম্যাম, ওদিনে ফার্স্ট স্টার্ট করছে। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে ওই দিন লাস্ট কথা হচ্ছিল প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তোমাদেরকে ছোট ছোট কিছু টপিকস বাদ পড়ে গেছিল, সেটা বলছিলাম। সাপ্লিমেন্টারি অ্যাকশন অফ প্রোটিন, এটা ক্লিয়ার হয়েছে ওই দিন? এটা বলছিলেন ম্যাম ওই দিন। তাহলে প্রোটিন থেকে এটা এক্সট্রা ছিল, এটা তোমাদের ভাইবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার দিয়ে রাখতে পারো। আর এরপর হচ্ছে কার্বোহাইড্রেটের দুটো টপিকস আছে। একটা হচ্ছে তোমার ইফেক্ট অফ মিলিং, MIL, ঠিক আছে? মিলিং মানে হচ্ছে যখন ধানটা ধান থেকে চাল হয়, এরপরে চালটা কিন্তু চিকন করে মিলে নিয়ে গিয়ে, রাইস মিলে নিয়ে চিকন করে, সেটাকেই বলা হচ্ছে মিলিং প্রসেস। মিলিং প্রসেসের কারণে চালে কি সমস্যা হয় সেটা এবং সেই চাল খাওয়ার পরে কি কি প্রবলেম হতে পারে আমাদের, সেই বিষয়টা জিজ্ঞেস করবে তোমাদের। কারণ হচ্ছে স্যাম্পল থাকবে, তোমাদের ওখানে চাল থাকবে, চাল যখন স্যাম্পল থাকবে তখন জিজ্ঞেস করবে এই চালটাকে মিলিং করা নাকি, এটা জিজ্ঞেস করবে। তোমাকে বলতে হবে মিলিং করা, কারণ এখানে প্রসেসড রাইসই তোমাকে দেওয়া হবে ভাইবা টেবিলে। তখন জিজ্ঞেস করবে মিলিং এর জন্য কি কি ইফেক্ট পড়ে। মিলিং এর জন্য তোমার পার্সেন্টেজটা লিখে রাখো। 75% থায়ামিন চলে যায় চাল থেকে, তারপরে প্রোটিন চলে যায় 15%। ঠিক আছে? ম্যাম, থায়ামিন কত পার্সেন্ট বলছেন? 75। 75% থায়ামিন চাল থেকে চলে যায়, আর প্রোটিন চলে যায় 15%। তাহলে এই চাল খাওয়ার পরে কি কি সমস্যা হবে বলো তো? বেরি হতে পারে। বেরি হবে। এটা চিটং রিজিয়নের মানুষদের বেশি হয়, কারণ হচ্ছে চিটংনিয়ানরা খায় আতপ, এবং আতপ চাল মিলিং এর কারণে ক্ষতিগ্রস্ত হয় বেশি। এই আতপ চাল যারা খাবে তাদের বেরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানে ইনভেরিয়েবলি তোমরা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে যাবে তখন দেখবে ইনভেরিয়েবলি অনেক মহিলাদের, বিশেষ করে মহিলাদের বেশি সমস্যা হয়। এই থায়ামিন ডেফিসিয়েন্সি ফিচারগুলো তুমি পাবা, সেটা মাইল্ড থেকে সিভিয়ার পর্যন্ত যে কোনো পর্যায়ে পেতে পারো, তবে ইনভ্যারিয়েবলি থাকে। এখন কেন যারা সিদ্ধ চাল খায় তাদের কেন হয় না, এটার এক্সপ্লেনেশন হচ্ছে সিদ্ধ চালটা আগে সিদ্ধ করে নেওয়া হয়, এরপর সেটাকে মানে বয়লিং প্রসেস, ঠিক আছে? বয়লিং প্রসেসের মাধ্যমে আগে সিদ্ধ করে নেওয়া হয়, তখন চালের আউটার লেয়ারে যে ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে সেটা ইনার লেয়ারে চলে যায়। এরপরে এটাকে যখন মিলিং করা হবে তখন আউটার লেয়ারটা মিলিং করা হয়, কিন্তু আউটার লেয়ার থেকে যে ইনার লেয়ারে প্রোটিন বা থায়ামিন চলে গেছে সেগুলো ইনট্যাক্ট থাকবে, যার কারণে এই চাল খাওয়ার পরে বেরি হওয়ার সম্ভাবনা খুবই কম বা নাই বললেই চলে। বুঝতে পারছো এই দুটো টপিকস? ম্যাম, আবার একটু বললে ভালো হ্যালো, হবে।
ম্যাম একটু ফার্স্ট থেকে আবার আচ্ছা। বলেন। বুঝে গেছে? ইফেক্ট অফ মিলিং, চালকে রাইস মিল আনা হয়, সেই চাল খাওয়ার পরে কি কি প্রবলেম হতে পারে, সেটা হতে পারে হচ্ছে ভেরি ভেরি হওয়ার কারণ হলো 75% থায়ামিন চলে যাবে এবং প্রোটিন চলে যায় 15%। প্রোটিনের পরিমাণ যদিও কম চলে যাচ্ছে, কিন্তু থায়ামিন অনেক বেশি চলে যাওয়ার কারণে এই থায়ামিন ডেফিসিয়েন্সির ফিচারগুলো দেখা যাবে। এটা হচ্ছে যদি বয়লিং করার আগে মিলিং করা হয়, যেটা আতপ চালে করা হয়। কিন্তু যেটা সিদ্ধ চালে করা হয় সেটা হচ্ছে এখানে আগে বয়লিং করে নেওয়া হয়। বয়লিং করে নেওয়ার পরে আউটার লেয়ারে যে ইনগ্রিডিয়েন্ট গুলো থাকে, থায়ামিন থাকে, সেটা ইনার লেয়ারে চলে যায়, চালের ইনার লেয়ারে চলে যায়। যার কারণে পরে যখন মিলিং করা হয়, মানে চালটাকে চিকন করা হয় মেশিনের মাধ্যমে, তখন আউটার লেয়ারটা চলে যায় কিন্তু ইনার লেয়ারটা থাকে। এবং এই ইনার লেয়ারে থায়ামিন চলে আসার কারণে এই সেদ্ধ চাল খাওয়ার ফলে থায়ামিন ডেফিসিয়েন্সিটা হয় না। বুঝতে পারছো? জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এটাও ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কাউকেই জিজ্ঞেস করতে পারে। বিশেষ করে যেহেতু তোমরা চিটং ভার্সিটির আন্ডারে পরীক্ষা, আচ্ছা তোমরা তো চিটং ভার্সিটি না, চিটং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই পরীক্ষা দিবা। যেহেতু চিটং রিজিয়ন থেকেই তোমরা পরীক্ষার্থী, সেহেতু এই কোশ্চেনটা ধরার সম্ভাবনাও অনেক বেশি থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের তাহলে এখানে কমন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার নিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করবে। তার মধ্যে একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এটা মোটামুটি তোমরা পড়ে আসছো। এরপরে হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সি। ভিটামিন ডেফিসিয়েন্সির মধ্যে তোমাদের লাগবে ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ঠিক আছে? কারণ এই ভিটামিন এ ডেফিসিয়েন্সিটা সবচেয়ে কমন। তবে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দুইটা ভিটামিনের ক্ষেত্রে, আরো কয়েকটা ভিটামিনও হতে পারে, মেইনলি দুইটা ভিটামিনের ক্ষেত্রে হাইপার ভিটামিনোসিস নামে একটা টার্ম আছে। হাইপার ভিটামিনোসিস, বুঝতে পেরেছো? Yes, ma'am. জি ম্যাম। মানে কি? সাধারণত আমরা কি মনে করি, ভিটামিন যত বেশি খাবে তত বেশি ভালো। কিন্তু ভিটামিন এ এবং ভিটামিন বি এর ক্ষেত্রে যদি কারো যতটুকু রিকোয়ারমেন্টস তার চেয়ে বেশি ইনটেক করে, তাহলে তার ক্ষেত্রে হাইপার ভিটামিনোসিস হবে। এবং হাইপার ভিটামিনোসিস এ থেকে চোখের অনেক বড় ক্ষতিও হতে পারে। বুঝে গেছে? ইয়েস ম্যাম। এটা খেয়াল রাখবা। তাহলে এই এই পয়েন্টটা খেয়াল রাখবা। এরপর তোমাদেরকে বলি তাহলে ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে স্টেজগুলো কি কি বলো তো? নাইট ব্লাইন্ডনেস, জেরোথেমিয়া, কেরাটোম্যালেশিয়া। এভাবে ইয়ে করে বলো, এই যে x1 x2 এভাবে করে। ম্যাম অকুলার এক্সট্রা অকুলার এভাবে পড়ছি আমরা। আচ্ছা, এই তো অকুলার যে প্রবলেম, সেটার মধ্যেই স্টেজ আছে। xn হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, তারপরে x1 হচ্ছে 1a কনজাংটিভাল কনজাংটিভাল জেরোসিস, জেরোসিস, তারপরে x1b যে বিটর স্পট। হ্যাঁ, এভাবে করে স্টেজটা বলো একজন। x1 xn হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, x1a হচ্ছে কনজাংটিভাল জেরোসিস, x1b হচ্ছে বিটর স্পট, और x2 হচ্ছে কর্নিয়াল জেরোসিস, x3a হচ্ছে কর্নিয়াল আলসারেশন, xs হচ্ছে কর্নিয়াল স্কার, আর xf হচ্ছে জেরোথ্যালমিক ফান্ডি। এখানে x3টাকে আবার দুইটা স্টেজে ভাগ করা, x3a x3b। x3a তে কেরাটোমেলাসিয়া লেস দেন 1/3, ঠিক আছে? আর x3b তে কেরাটোমেলাসিয়া থাকবে মোর দেন 1/3 ইনভলভমেন্ট থাকবে, ঠিক আছে? কেরাটোমেলাসিয়া কর্নিয়াল আলসার, তাহলে আলসারেশন কর্নিয়ার লেস দেন 1/3 হলে সেটা হচ্ছে 3a, আর মোর দেন 1/3 হলে 3b। তাহলে এই স্টেজটা স্যারদের অনেক পছন্দের, এটা খুব ভালোভাবে মুখস্থ থাকতে হবে।
এরপর আসো সাইন সিম্পটম গুলো তো তোমরা জানো, ভিটামিন এর ফাংশনও পড়ে ফেলছো, আর হচ্ছে এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশন গুলো লাগবে। এরপর যেটা তোমরা জানো না সেটা বলি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি হওয়ার পরে তুমি কিভাবে ট্রিটমেন্ট করবা। ঠিক আছে, ভিটামিন এ কিন্তু অলরেডি ক্যাম্পেইন চলে কিছুদিন পর পর। এর মধ্যে একটা টার্ম আছে ইপিআই প্লাস। ইপিআই প্লাস কি জিনিস বলো তো একজন? Expanded program on Expanded program for immunization. immunization against 10 communicable disease. প্লাস মানে কি? ম্যাম এখন কিছু কিছু ভ্যাকসিন ইপিআই আন্ডারে দেয়া হয়, ভিটামিন এ, তারপর হচ্ছে ফলিক অ্যাসিড, এরপর হচ্ছে রিপ্রোডাক্টিভ অ্যাডভাইস টু দ্য কাপল, এগুলা। আচ্ছা, এখানে ভিটামিন এটা ইনভলভ করার কারণ হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি চাইল্ডদের খুব কমনলি হতে পারে, সেজন্য এটা ন্যাশনালি ক্যাম্পেইন করে দেওয়া হয়। সেজন্য অনেক কমে আসছে এখন নাইট ব্লাইন্ডনেসের পার্সেন্টেজ। তাহলে এটা হচ্ছে প্রিভেন্টিভ। ঠিক আছে, যেটা ক্যাম্পেইন করা হয় সেটা কি প্রিভেন্টিভ, মানে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হওয়ার আগে তুমি সাপ্লিমেন্ট দিচ্ছ। আর যখন কারো হয়ে যাবে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়ে যাবে তখন কি করবা, এটা হচ্ছে ট্রিটমেন্ট। প্রিভেনশন আর ট্রিটমেন্টের মধ্যে বুঝতে পেরেছো সবাই প্রিভেনশন কি এবং ট্রিটমেন্ট কি? Yes, ma'am. Yes, ma'am. যেটা ভ্যাকসিনেশনের সাথে বা ক্যাম্পেইন করে দেই আমরা সেটা হচ্ছে প্রিভেনশন, কারণ এখানে ডিজিজ হয়নি কারো, ডিজিজ হওয়ার আগেই আমরা তাদেরকে সাপ্লিমেন্ট করছি। কিন্তু ডিজিজ হওয়ার পরে ডিজিজের সাইন সিম্পটম নিয়ে তোমার কাছে একজন পেশেন্ট আসলো, তখন তুমি তাদেরকে যেটা দিবা ট্রিটমেন্ট হিসেবে সেটা হচ্ছে ট্রিটমেন্ট, কারণ সেটা ডিজিজ অলরেডি হয়ে গেছে। এরপর তুমি তাকে ভিটামিন এ খাওয়াচ্ছ তার যেটা সিম্পটম হয়ে গেছে সেটা রিমুভ করার জন্য, এটা হচ্ছে ট্রিটমেন্ট। তাহলে ভিটামিন এ টেরাটোজেনিক, এটা মনে রাখতে হবে। টেরাটোজেনিক মানে কি নামটা শুনছো? হ্যালো, নো ম্যাম। No, ma'am. টেরাটোজেনিক ওয়ার্ডটা হচ্ছে যেটা প্রেগনেন্ট মাদাররা খেলে বাচ্চার সমস্যা হতে পারে, এটা হচ্ছে টেরাটোজেনিক। তাহলে আমরা মাকে ভিটামিন এ দিব না, অনেক বেশি ডেফিসিয়েন্সি থাকলে সেটা ফিজিশিয়ান যদি অ্যাডভাইস করে সেটা অন্য ব্যাপার, সেটা খুব অনেক জাস্টিফাই করে দিতে হবে। কিন্তু সাধারণত ভিটামিন এ প্রেগনেন্ট মাদারকে খাওয়ালে বাচ্চার ক্ষতি হতে পারে, সেজন্য আমরা প্রেগনেন্ট মাদারকে দিব না এটা। যেই মা যেই ওষুধটা খেলে অথবা যেই জিনিসটা খেলে বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে বলে, সেই সাবস্টেন্সকে বলে টেরাটোজেনিক। তাহলে ভিটামিন এ হচ্ছে টেরাটোজেনিক ভিটামিন, বুঝে গেছে? Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে, এটা মনে রাখবা কোন ভিটামিনটা টেরাটোজেনিক। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে আমরা ট্রিটমেন্ট কি দিব। ট্রিটমেন্ট দেওয়ার আগে তোমরা একটা বিষয় জেনে রাখবা, সেটা হচ্ছে তোমাদের ভাইবার টেবিলে স্পেসিমেন থাকবে ভিটামিন এ ক্যাপসুল। ঠিক আছে, এই এ ক্যাপসুলের মধ্যে দুইটা কালারের থাকবে, একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে রেড কালার। রেড কালারের ক্যাপসুল এবং ব্লু কালারের ক্যাপসুল থাকবে। এখন তোমাকে জিজ্ঞেস করবে রেড কালারটাতে কত থাকে, কত অ্যামাউন্ট থাকে, আর ব্লু কালারটাতে কত অ্যামাউন্ট থাকে। ঠিক আছে, এগুলো সবই বেশিরভাগই প্র্যাকটিক্যাল পড়াশোনা, তোমরা যেগুলো এর আগে পড়ে ফেলছো ফার্স্ট ফেজে সেগুলো আমি খুব বেশি ডিটেইলস আলোচনা করছি না, কিন্তু এগুলো তোমরা পড়ে আসোনি, এগুলো তোমাদের কমিউনিটি মেডিসিনের ভাইবার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সেজন্য এগুলো মাস্ট খাতায় লিখে রাখবা, নোট করে রাখবা। তাহলে ব্লু কালারের ক্যাপসুলটাতে থাকে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, আর রেড কালারের ক্যাপসুলে থাকে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। ক্লিয়ার আমার কথা? জি ম্যাম। ম্যাম রেডি কত বলছেন? 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। 2 ম্যাম।
হ্যাঁ 2 লাখ। আর ব্লুটাতে কত বললাম? লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। 1 লাখ ইন্টারন্যাশনাল 1 ইউনিট। হ্যাঁ 1 লাখ এই দুইটা হলো গভর্নমেন্ট প্রিপারেশন, মানে সরকারের পক্ষ থেকে ফ্রি সাপ্লাই দেওয়া হয়। আরেকটা তুমি ফার্মেসিতে কিনতে পাবা, সেটা হচ্ছে ইয়েলো কালারের। ঠিক আছে, ইয়েলো কালারের ক্যাপসুলটাতে থাকে 50,000 মানে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট। বুঝা গেছে? ইয়েস জি ম্যাম। ম্যাম। তোমাদের ভাইবা বোর্ডে ইয়েলো কালারেরটা থাকবে না, অনলি ব্লু কালার এবং রেড কালারেরটা থাকবে। তবে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আর কোনো কালারের ক্যাপসুল আছে কিনা, সেটা কি সরকার সাপ্লাই দেয় কিনা, সেটাতে কতটুকু থাকে। তাহলে এটা তোমাকে জেনে রাখতে হবে। সেটাতে থাকে 50,000 ইউনিট এবং সেটা কিনতে হয়, সেটা সরকার থেকে সাপ্লাই দেওয়া হয় না, বাইরে থেকে কিনতে হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয় ভাইবার জন্য, এটাও ইনফিনিটি স্টার দিয়ে রাখো। আর হচ্ছে তাহলে ট্রিটমেন্টে আসি আমরা এবার। ট্রিটমেন্ট হচ্ছে তোমার কাছে পেশেন্ট আসার পরে যেদিন তুমি ডায়াগনোসিস করবা সেদিন 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট তাকে তোমার সামনে খাওয়াই দিবা। ঠিক আছে, কত বললাম? 2 লাখ 2 লাখ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিট ওরালি দিব। কখন দিবা? ইমিডিয়েটলি। ফার্স্ট Patient যেদিন যখন আসবে তখন তার ইমিডিয়েটলি। তাহলে টার্মটা কি বলতে হবে? অন ডায়াগনোসিস। যখনই তুমি ডায়াগনোসিস করবে তখনই তাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, অন ডায়াগনোসিস। ঠিক আছে, টার্মটা এভাবেই বলতে হবে। আর পরের দিন মানে হচ্ছে ফলোইং ডে অথবা নেক্সট ডে, যেটাই তুমি বলো। হ্যালো হ্যালো। Yes ma'am, ম্যাম শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, তোমরা একজন পার্সেন্টেজটা দেখে নাও কারা কারা অ্যাবসেন্ট আছে। এখানে 44 প্রেজেন্ট দেখাচ্ছে। জি ম্যাম জানাচ্ছি। আচ্ছা, তাহলে কতটুকু বলছিলাম? অন ডায়াগনোসিস হচ্ছে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দিবা এবং ফলোইং ডে অর নেক্সট ডে যেভাবেই বলো সেদিনও তুমি 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দিবা। ঠিক আছে, এরপর 14 দিন পরে মানে সেকেন্ড ডেতে তুমি 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট খাওয়ালা, সেকেন্ড ডের 14 দিন পরে তুমি আবার 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দিবা। সেকেন্ড ডে না, সরি, ফার্স্ট ডে, মানে যেদিন তুমি ডায়াগনোসিস করলা সেই দিনের 14 দিন পরে আবার 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট খাওয়াই দিবা। তাহলে টোটাল কত হলো? 6 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। এটা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সির ট্রিটমেন্ট। ঠিক আছে, তোমার কাছে যদি ট্রিটমেন্ট জানতে চায় তাহলে তুমি এটা বলবা, আর যদি প্রিভেনশন জানতে চায় তাহলে হচ্ছে ইপিআই প্লাস
তারপর হচ্ছে ভিটামিন এ ক্যাম্পেইনের মাধ্যমে যেগুলো খাওয়ানো হয় বাচ্চাদেরকেও খাওয়ানো হয়, অথবা যদি ফিমেল যার ডেফিসিয়েন্সি থাকবে সেই খেতে পারবে। ঠিক আছে, ওটা হচ্ছে প্রিভেন্টিভ। তাহলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি থেকে এটাই বেশি ইম্পর্টেন্ট, এটা ট্রিটমেন্টটা জানতে হবে। এছাড়া অন্য ভিটামিন গুলোতে কি কি ডেফিসিয়েন্সি হয় সেটা তো তোমরা জানো। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে রিকেট এবং অস্টিওম্যালাসিয়া হয়। ঠিক আছে, তখন ভিটামিন ডি ক্যাপসুল খাওয়াতে হতে পারে। ঠিক আছে, যাদের ডেফিসিয়েন্সি থাকে। তারপরে হচ্ছে ফ্যাট সলিউবল থেকে ভিটামিন এ আর ভিটামিন ডি এই দুটো ইম্পর্টেন্ট। তার মধ্যে রিকেট হয় বাচ্চাদের, অস্টিওম্যালাসিয়া হয় অ্যাডাল্টদের, এগুলো তোমরা জানো। আর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সির মধ্যে ভিটামিন সি তে হয় স্কারভি। স্কারভির সাইন সিম্পটম গুলো জানো, ব্লিডিং ফ্রম গাম থাকে, আর যা যা থাকে, অ্যানিমিয়া থাকতে পারে। তারপর হচ্ছে আরগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বেরিবেরি, তারপর নায়াসিন, আর হচ্ছে নিউরোপ্যাথি করে কোন ভিটামিন ডেফিসিয়েন্সিতে। ঠিক আছে, এগুলো তোমরা তোমাদের সাথে আলোচনা হয়েছে। এরপর হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, আইডিডি, বুঝতে পারছো? আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। তো আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কখন হবে বলো তো? অ্যানিমিয়াতে। অ্যানিমিয়া কেন হবে? অ্যানিমিয়াতে আয়োডিনের অভাবে কি অ্যানিমিয়া হয়? নো ম্যাম। Iodine না ম্যাডাম। হলে আয়োডিন ডেফিসিয়েন্সি হবে তোমার যদি সে আয়োডিন ইনটেক কম করে। ঠিক আছে, অথবা আরেকটা কম করে গয়ট্রোজেন যদি সে বেশি খায়, গয়ট্রোজিনাস ফুড যদি কেউ বেশি খায়, গয়ট্রোজিনাস ফুড এই টার্মটা শুনছো? ইয়েস ম্যাম। কোনগুলোকে বলে? ম্যাম ক্যাবেজ। কেন বলে? ম্যাম এটা জানি না। কারণ হচ্ছে এই ফুডগুলো খেলে আয়োডিন কমায় ফেলে বডি থেকে, যার কারণে গয়টার হয়। গয়টার মানে কি? নেক সোয়েলিং থাকে, থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে গয়টার হয়ে যায়। এই গয়টার করার কারণে এই ফুডগুলো খেলে গয়টার হতে পারে, সেজন্য এগুলোকে গয়ট্রোজিনাস ফুড বলে। ঠিক আছে, তাহলে এগুলো খেলে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হতে পারে, অথবা কারো খাবারে যদি আয়োডিন ইনটেকের পরিমাণ কম থাকে তাহলেও তার আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হতে পারে। এখন আয়োডিন ডেফিসিয়েন্সি হলে কি কি সিম্পটম হতে পারে এটা একটু শর্টলি জানতে হবে, যদি তোমাদেরকে অত বেশি ধরবে না, কিন্তু তোমরা যেহেতু ওভারঅল হোল মেডিকেল সায়েন্সই করবা, এগুলো যে কোনো একটা পর্যায়ে গিয়ে তোমাদের ক্লিনিক্যাল ক্লাস যখন শুরু হবে তখন এগুলো করবা। অবশ্যই আমি শর্টলি একটু বলি। যদি প্রেগনেন্ট মাদারদের আয়োডিন ডেফিসিয়েন্সি হয় তাহলে সেই ইফেক্টটা পড়বে কোথায়? বাচ্চার উপর পড়তে পারে। আর হচ্ছে মায়ের উপর যেই প্রভাব পড়বে সেটা হচ্ছে স্টিল বার্থ হতে পারে, মানে বাচ্চা মারা যেতে পারে, আইওডি হতে পারে, আইউজিআর হতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে মায়ের ক্ষেত্রে যে ইফেক্ট। আর বাচ্চার ক্ষেত্রে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে হচ্ছে তার ব্রেইন ড্যামেজ হবে, আর হচ্ছে নিওনেটাল গয়টার হতে পারে। ঠিক আছে, বাচ্চাদেরও গয়টার হতে পারে। আর হচ্ছে যেহেতু আয়োডিন কোন হরমোনের সিনথেসিসের জন্য দায়ী? থাইরয়েড হরমোন। থাইরয়েড ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুব বেশি নেসেসারি একটা হরমোন। যদি আয়োডিন ডেফিসিয়েন্সি হয়, যেহেতু বাচ্চাদের এখনো ব্রেইন ডেভেলপমেন্ট হয়নি পুরোপুরি, সেহেতু বাচ্চাদের ডেফিসিয়েন্সি হলে বাচ্চাদের ব্রেইন ড্যামেজ হতে পারে অথবা ব্রেইন ফাংশন ইম্পেয়ারমেন্ট হতে পারে। ঠিক আছে, সেজন্য আর আয়োডিন ডেফিসিয়েন্সি বলো অথবা থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি বলো, সেগুলোর নাম জানো তোমরা? থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি হলে কি হয়? প্রিটিন বেবি। ক্রিটিনিজম হচ্ছে চাইল্ডদের ক্ষেত্রে, আর মিক্সিডিমা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে। তাহলে মিক্সিডিমার ফিচারে কিন্তু মেন্টাল রিটার্ডেশন নাই।
ক্রিটিনিজমের একটা অন্যতম ফিচার হচ্ছে মেন্টাল রিটার্ডেশন, মানে অ্যাডাল্টদের যদি হয় তার তো ব্রেইন অলরেডি ডেভেলপ হয়ে গেছে, তার হয়তো মেমোরি সমস্যা হতে পারে অথবা অন্য যে কোনো সমস্যা হতে পারে, কিন্তু মেন্টাল রিটার্ডেশনটা হবে বাচ্চাদের ক্ষেত্রে, কারণ তাদের ব্রেইন এখনো ফুললি ডেভেলপ না। ফুললি ডেভেলপ না হওয়ার আগেই তার যদি থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি হয় তাহলে মেন্টাল রিটার্ডেশন হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। আর আরেকটু বড় বাচ্চার ক্ষেত্রে যদি হয়, যারা স্কুল গোয়িং বেবি তাদের ক্ষেত্রে যদি হয় তাহলে পুয়ার পারফরমেন্স ইন স্কুল অ্যাক্টিভিটি, এই সাইন সিমটমটা দেখা যেতে পারে। এগুলো টোটাল মিলেই হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। এখন এটা ট্রিটমেন্ট হচ্ছে আয়োডিন ইনজেকশন, তুমি তাকে দিবা। ঠিক আছে, কতটুকু দিতে হবে কিভাবে দিতে হবে এগুলো লাগবে না, শুধুমাত্র বলতে হবে আয়োডাইড অয়েল দিতে পারো ইনজেকশন, আয়োডাইড অয়েল অথবা আয়োডিন ইনজেকশন, যে কোনোটা দেওয়া যাবে। আর এক্ষেত্রে এইটা হচ্ছে ট্রিটমেন্ট। আর প্রিভেনশন হচ্ছে কি? টেবল সল্ট। টেবল সল্ট। টেবল সল্টটা কি করা? ফুডের মধ্যে দিতে হবে। 45 টেবল সল্ট। 45 টার্মটা পরিচিত তোমাদের কাছে? ইয়েস ম্যাম। মানে কি? আর্টিফিশিয়ালি ফুডের মধ্যে অ্যাড করবে মিনিমাম ভ্যালু। বেশি নেসেসারি একটা যে কোনো ইনগ্রেডিয়েন্টস যদি তোমার অ্যাড করতে হয় বা কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মানুষের মধ্যে যদি ডেফিসিয়েন্সিটা অনেক বেশি হয়, তখন ওই নির্দিষ্ট এরিয়ার মানুষরা যেই জিনিসটা কমনলি খাবে, সবাই খাবে, সেই জিনিসটাকে তুমি ফর্টিফাই করে দিবা ওই ফুড সাবস্টেন্স দিয়ে, মানে ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে। ধরো সেটা যে কোনো ভিটামিন হতে পারে, ভিটামিন ই ডেফিসিয়েন্সি অনেক ম্যাসিভ হারে দেখা যাচ্ছে, অথবা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেক ম্যাসিভ হারে দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে যেমন আমাদের টেবল সল্টটা আয়োডাইজড, মানে হচ্ছে কি আয়োডিন ফর্টিফিকেশন করা। এটা কেন? কারণ আয়োডিনের অভাবে আগে অনেক বেশি গয়টার হতো, অনেক বেশি থাইরয়েড ডিজিজ হতো, এখন যদি অনেক কমে আসছে। তাহলে টেবল সল্টকে কেন বেছে নেওয়া হলো? টেবল সল্ট অ্যাভয়েড করে কেউ কোনো খাবার খেতে পারবে না, এমন কোনো মানুষই নাই, তাহলে টেবল সল্টটাকে ফর্টিফাই করা হলো। এরপর আর কি ইউজ করা যেতে পারে? সি ফুড। সি ফুড সবাই খাবে না, মানে আমাদের দৈনন্দিন খাবারের আর কোন জিনিসটাকে ফর্টিফাই করা যেতে পারে, মানে নেসেসারি কোনো ভিটামিন দিয়ে? সেটা হচ্ছে অয়েল, কুকিং অয়েল। কুকিং অয়েল ছাড়া রান্না বান্না কেউই করতে পারবে না। তাহলে কোন একজন সিঙ্গেল ব্যক্তি এমন নেই যে কুকিং অয়েল ছাড়া খাবার খাবে। সেটা হতে পারে সয়াবিন অয়েল অথবা মাস্টার্ড অয়েল, যেটাই হোক, অলিভ অয়েল হোক, সেটাকে ভিটামিন এ অথবা ভিটামিন ই, যেটা নেসেসারি, খুব বেশি নেসেসারি এবং অনেক বেশি ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে, এই ধরনের একটা ভিটামিন দিয়ে ফর্টিফাই করা যেতে পারে। তাহলে এই দুইটা কমন আমাদের ফুড আইটেম যেগুলোকে ফর্টিফাই করা সম্ভব। তাহলে এটা হচ্ছে তোমার প্রিভেনশন। এই যে কমনলি সবাইকেই আয়োডাইজড সল্ট খাওয়াচ্ছে, এটা হচ্ছে প্রিভেনশন। আর স্পেসিফিক কারো যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে তাকে কি দিব? আয়োডিন অয়েল ইনজেকশন। ম্যাম, এটা কি অ্যাডাল্ট আর চিলড্রেন দুজনের জন্যই সেম ইনজেকশনটা বা আয়োডিন অয়েলটা? এটা দুজনের জন্য সেম, তবে অ্যামাউন্ট কম বেশি হবে। ঠিক আছে, অ্যামাউন্ট তোমাদের জানার দরকার নেই। ভিটামিন এর অ্যামাউন্টটা বললাম এই জন্য কারণ এটা অলরেডি তোমাদের ফাইবার টেবিলে থাকবে, লাল ক্যাপসুল নীল ক্যাপসুল গুলো থাকবে তোমাদের পটের মধ্যে, তোমাদের সামনেই থাকবে, সেই জন্য এটার পরিমাণটা জানা খুবই নেসেসারি। এখানে পরিমাণ বললাম না বলে ভিটামিন একটাও জেনে যাবা না, এমন যেন না হয় কারো ক্ষেত্রে। অ্যাবসেন্ট দেখে নিছো? জি ম্যাম। ম্যাম অ্যাবসেন্ট হচ্ছে ম্যাম রোল 5। হ্যাঁ, রোল 5, রোল 5, রোল 6, তারপর
Then ma'am 16, 16 হ্যাঁ তারপর 37, তারপরে আর ma'am 39. আচ্ছা তোমাদের সাথে আমার আর একটা লাস্ট আইটেম বাকি আছে, সেটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বলে শেষ করে দিব। তারপর আমাদের এই কার্ডটা শেষ হয়ে যাবে, এরপরে তোমাদের স্কুল হেলথ কার্ডটা শুরু হবে। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এতটুকুই থাকুক। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম আসসালামু ম্যাম। আলাইকুম